হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। হাই দাদা, আমি সৃজা অধিকারী, কলকাতা থেকে। অনেকদিন ধরে ভাবছি যে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তোমার সাথে শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে ঠিক ফুলফিল হচ্ছিল না। তাই আজকে কফির কাপে চুমুক দিতে দিতে তোমাকে গল্পটা লিখেই ফেললাম। চলো এবারে ডাইরেক্ট ঘটনাতে যাওয়া যাক। গল্পের প্রথমে বলে রাখি যে আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি। কাকা কাকিমুনি, মা বাবা, ভাই বোন এবং দাদু ঠাকুমাকে নিয়ে টোটাল 9 জনের একটা জয়েন্ট ফ্যামিলি। দাদু ছিল নার্ভাস পেশেন্ট, তাই মাঝে মধ্যে দাদু একটু পাগলামো করতো, উল্টো পাল্টা কথা বলতো। তাও সব ঠিকই চলছিল। সালটা ছিল 2019। আমি তখন ক্লাস 8-এ পড়ছি। কাকার মেয়ে মানে আমার বোনু, তার মামার বিয়ে থাকায় কাকা কাকিমা এবং বোনু তার আগের থেকেই তার মামার বাড়ি চলে যায়। দাদুর শরীর তখন ঠিক ভালো না থাকায় তাই আমরা ডিসাইড করি যে আমরা একেবারে বউ ভাতের দিনই যাব, আগের দিকে যাব না। এবার একদিন বৃহস্পতিবারে ঠাম্মা যখন বাড়িতে ছিল না এবং দাদু নিজের রুমে যখন শুয়েছিল, তারপর কিছুক্ষণ পর ঠাম্মা যখন বাড়িতে চলে আসে, তারপর ঠাম্মা মাকে বলে দাদুকে নাকি সে অনেকক্ষণ ধরে দেখেনি। এরপর বাবা এবং পাশের একজন কাকু আসে। দুজন মিলে বাবারা অনেক খোঁজাখুঁজি করে দাদুকে। পিসির বাড়ি পাশে হওয়াতে সেখানেও খোঁজা হয় দাদুকে, কিন্তু দাদুকে পাওয়া যায় না। এরপর আমার মা বলে দাদুর শরীরে জ্বর ছিল, তাই হয়তো পিছনে গিয়েছিল এবং মাথা ঘুরিয়ে পড়েও যেতে পারে। যথারীতি আমরাও বলি হ্যাঁ, হতেই পারে। তাই আমরা এবার পেছনে খুঁজতে যাব। ঠিক সেই সময় ঘরে লোডশেডিং হয়ে যায়। এরপর বাবা একটি টর্চ হাতে করে নিয়ে পেছন দিকে যেতে শুরু করে। এরপর বাবা এবং সুদাম কাকু ঠিক যখনই আমাদের ঘরের বারান্দা পার করেছে এবং পেছন দিকে বাগানে যখনই টর্চের আলো ফেলেছে, ঠিক তখনই দেখা যায় দাদু লিচু গাছে ঝুলছে। আমরা সবাই বুঝতে পারি যে দাদু গলায় দড়ি দিয়েছে। এই দৃশ্য দেখার পর কেউ বুক ফাটা চিৎকার দিয়ে ওঠে, আর কেউ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। সময় যেন থমকে যায়। দাদুর দেহ লিচু গাছে ঝুলছে। হালকা ডান দিক হালকা বাদিক করছে দাদুর সেই নিথর দেহ। দাদুর জিভটা বাইরে বেরিয়ে আছে, চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। ঠিক কি কারণে দাদু এরকম করলো আমরা কেউ কিচ্ছু জানি না। ঠিক কি কারণে দাদু এরকম করলো আমরা কেউ কিছু বুঝতে পারি না। দাদু তো এরকম করার মানুষ ছিলেন না। এরপর দাদুর শ্রাদ্ধ বৃদ্ধি সব করা হয় এবং আমাদের বাড়ি পুরো ফাঁকা হয়ে যায়। দাদুর মৃত্যুটা অপঘাতে হয়েছিল, তাই আমরা খুব ভয় পেতাম। আমি ছোট থেকে ঠাম্মা এবং দাদুর সাথেই ঘুমোতাম, তাই দাদু চলে যাওয়ার পরও আমাকে ঠাম্মার সাথেই ঘুমোতে হয়। কিন্তু যতই হোক ওই রুমে ঘুমোতে আমার ভয় লাগতো। এমন দিনও হয়েছে যে রাত 2-3টে অবধি আমি জেগে, তারপর কখন যে আমি ঘুমিয়ে পড়তাম ঠিক আমিও ঠিক জানতাম না। যেন মনে হতো দাদু আমার এই রুমের চারিপাশে রয়েছে। এমন একটা দিনের কথা, আমি ঘুমোচ্ছি এবং আমি স্বপ্ন দেখি যে দাদুর সেই নিথর মৃতদেহ আমাদের উঠোনে রাখা রয়েছে। বাইরে বিশাল জোরে বজ্রপাত এবং বৃষ্টি হচ্ছে। সবাই শেষবারের মতন বলছে যে দাদুর মুখে জল দিতে চাই। তাই আমি দাদুর মুখে যখন জল দিতে চাই, তখন আমি দেখি দাদুর সে মৃতদেহ চোখটি খুলে আমার দিকে তাকালো এবং আমার হাতটি জোরে একটা কামড় দেয় ধরে। কামড় দেওয়া সত্যি সত্যিই আমার ঘুমটি ভেঙে যায়। ঘটনাটি স্বপ্নতে হলেও আমি জেগে উঠেও আমার হাতে সেই কামড়ের ব্যথাটা অনুভব করতে পারি। পরে সবাই জানতে পারলে
সবাই বলে যে এটা স্বপ্ন, এত গায়ে নিস না। আমিও তারপর থেকে জিনিসটা নিয়ে এত ভাবি না। কিন্তু এরপর ঘটল দ্বিতীয় ঘটনা। প্রায় কয়েক মাস পর ঘরে কাকিমা এবং বুনু না থাকায় আমি কাকা এবং ঠাকুমার সাথে ঘুমোই। সেদিন রাত্রে আমি আবার স্বপ্নে দেখি দাদুকে। আমরা সবাই জানি যে দাদু আমাদের মধ্যে আর নেই, কিন্তু ওই দিন আমি স্বপ্নে দেখি যে আমরা সবাই, মানে আমাদের ঘরের সবাই দাদুকে ওয়েলকাম করছি। দাদু এসছে আমাদের বাড়িতে, এবং দাদু আমাদের বাড়িতে ঢুকেই কাকিমাদের রুমে চলে গেল। কাকিমাদের রুমের মধ্যে ঢুকে পড়ে আমি দাদুকে ভালোভাবে লক্ষ্য করি। দাদুর আগের থেকে আরও দাড়ি গোঁফ বেড়ে গেছে, দাদু আগের থেকে আরও বয়স্ক হয়ে গেছে, কিন্তু মুখে চোখে কেমন একটা উজ্জ্বলতা। দাদু বলে, আমার যদি গয়াতে পিণ্ডদান করে আসতে পারিস তোরা, আমি আর কারুর স্বপ্নতে আসবো না। আমায় কেউ বাধ্য করেনি গলায় দিতে, আমি ইচ্ছাই নিজের গলায় দড়ি দিয়েছি। তাই বলছি, গয়াতে গিয়ে আমার পিণ্ডদান করে আয়, আমি আর কারুর স্বপ্নে আসবো না এরপর থেকে। এরপর আমি আমার স্বপ্নের কথা ঘরের সকলকে জানাই। সবাই অবাক হয়ে যায় শুনে, এবং আমার কথা শুনে পরে ঘরে সিদ্ধান্ত নেওয়া হয় যে দাদুর জন্য এই পিণ্ডদানটা করা হবে আর কি, এবং কথা মতো করাও হয়। বাবা কাকা সবাই মিলে গয়াতে গিয়ে দাদুর নামে পিণ্ডদান করে আসা হয়। এরপর থেকে দাদুকে নিয়ে আমি আর কোনো স্বপ্ন দেখি না। দাদুর শেষ ইচ্ছাটা হয়তো আমার স্বপ্নের থ্রু দিয়েই আমাকে জানিয়ে দেয়। দাদুর আত্মার শান্তির কামনা করি। এই ছিল দাদা ঘটনা। ভালো লাগলে আমাদের হরর টকিজে শুনেও অপেক্ষায় রইলাম। প্রথম দিকে আমি একটু স্ট্রেঞ্জ হয়ে যাই এই ঘটনাটা শুনে। প্রথম হাফটা শুনে মনে হলো সৃজার দাদু অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ইনফ্যাক্ট তোমরাও হয়তো শুনে এটাই ভেবেছিলে, কিন্তু তারপর যখন সৃজার দাদু নিজে ডিক্লেয়ার করলো যে তিনি স্বইচ্ছায় মৃত্যুবরণ করেছেন, তারপর থেকে একটু হলো স্ট্রেঞ্জ লাগলো আর কি। প্রচণ্ড দুঃখদায়ক একটি ঘটনা। আমি এটা অনেকের মুখ থেকে শুনেছি, ইনফ্যাক্ট মা ঠাকুমার মুখ থেকে শুনেছি যে যারা মৃত্যুর আগে কোনো ইচ্ছা থাকলে এবং সেই ইচ্ছাটা যদি মারা যাওয়ার পর যদি কমপ্লিট না হয় সেই ইচ্ছাটা, সেটা মারা যাওয়ার পর তিনি সব থেকে যাকে বেশি ঘরের মধ্যে ভালোবাসতেন তাকে স্বপ্ন দিয়ে জানায়। সৃজার সাথে আশা করি এটাই হয়েছে। যাই হোক, সৃজাকে ধন্যবাদ জানাই এমনি একটা দুর্দান্ত লেভেল একটি ঘটনা শেয়ার করার জন্য আমাদের তো হরর টকিজ ফ্যামিলির তরফ থেকে জানাই সৃজাকে অসংখ্য 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 ধন্যবাদ, এবং আশা করি তোমাদের ঘটনাটি দারুণ লেগেছে, এবং আশা করি তোমরা ভিডিওটি লাইক করে ফেলেছো এতক্ষণে, এবং হরর টকিজ ফ্যামিলিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এমনি ঘটনা পাঠাও তোমরাও। ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে, মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় আমাকে পাঠিয়ে দিতে পারো। সেটা চেক করে নেবে যে আগে কোনো চ্যানেলে যেন না আগের থেকে পডকাস্ট করা হয়, তাহলে সুবিধা হয় আমাদের। তো দেখা হচ্ছে পরবর্তী নাম্বার এপিসোডে, ঠিক পরে রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।